जय हिंद एवरीवन कमार्स एक्सक्लूसिव यूट्यूब चैनल तुम्हारे प्रत्येक स्वागत जानाई। आज के हमारे कमार्स वारियर्स बैचर डे 7। तो आमी प्रथमेই बोले राखी जे आमरा कमार्स वारियर्स बैचे गत दिन आमरा सिंगल एंट्री स्टार्ट करेছিলাম। আমরা ওখানে একটা টাইপ তোমাদেরকে দেখিয়েছি এবং আজকে আমরা সিঙ্গেল এন্ট্রির আরও একটা টাইপ তোমাদের দেখাবো যেটা কিনা ইন্টারেস্টিং এবং আজকের ভিডিওতে অনেক কিছু তোমাদের শেখার রয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তার আগে বলে রাখি যে যারা কমার্স ওয়ারিয়ার্স ব্যাচ সম্বন্ধে জানো না তাদের জন্য সংক্ষিপ্তভাবে আমি বলে রাখি যে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে একাদশ শ্রেণীতে কমার্স বিষয়ে পড়াশোনা করছো তাদের জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি কমার্স ওয়ারিয়ার্স ব্যাচ, যেখানে আমরা তোমাদের অ্যাকাউন্টেন্সি সাবজেক্টটাকে পুরো সিলেবাস ধরে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ লেটেস্ট একদম যত ধরনের কোশ্চেন আছে সেগুলো আমরা করাচ্ছি তোমাদেরকে। তোমরা কিভাবে এটা ফলো করতে পারো ছোট করে বলি। আমাদের যে ভিডিওগুলো আছে তোমরা দেখো, এখান থেকে তোমরা কনসেপ্টগুলো বোঝো। আমরা যে অ্যাকাউন্টসগুলোর অঙ্কগুলো যেগুলো আমরা বাছাই করে তোমাদেরকে করাচ্ছি যেগুলো, তার মধ্যে তোমরা সব ধরনের অ্যাডজাস্টমেন্ট এবং সব ধরনের টাইপটা কিন্তু তোমাদের কভার হচ্ছে, যার ফলে তোমরা আমাদের এখান থেকে ভালো করে যদি করো, ঠিক আছে, তাইলে তোমরা তোমাদের কাছে যে রাইটারের বই আছে সেই বই থেকে যে কোনো অঙ্ক তোলো, তোমরা আরামসে কিন্তু পেরে যাবে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম ব্যাচটা সম্বন্ধে। তো এই ব্যাচের যে প্লে লিস্টের লিঙ্কটা, যতগুলো ভিডিও আমরা আগে করেছি, আমরা ট্রায়াল ব্যালেন্স শেষ করেছি এবং সিঙ্গেল এন্ট্রি সিস্টেম বা অ্যাকাউন্টস ফ্রম ইনকমপ্লিট রেকর্ডস, যেটা আমরা চ্যাপ্টারের নামটা জানি, সেই চ্যাপ্টারটা আমরা কিন্তু করাচ্ছি। তো প্লে লিস্টের লিঙ্কটা আমি কিন্তু ডেসক্রিপশানেও দেবো এবং ফার্স্ট পিন করা কমেন্টেও কিন্তু থাকবে। তাছাড়াও বলে রাখি এই যে পিডিএফগুলো আমরা যে করাচ্ছি, প্রবলেম মানে অঙ্ক যেগুলো করাচ্ছি তার যে পিডিএফগুলো, সেগুলো তোমরা টেলিগ্রামে বিনামূল্যে পেতে পারো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই চ্যানেলের কিন্তু তোমরা যুক্ত থাকলে বিভিন্ন আপডেটগুলো তোমরা পেতে থাকবে। তো এই গেল আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের কথা। তোমরা কিভাবে ভিডিও দেখে অঙ্কগুলো করবে, কোথা থেকে পিডিএফ পাবে বিনামূল্যে, সবটা আমি বলে দিলাম। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমাদের ডেসক্রিপশান এবং ফার্স্ট পিন করা কমেন্টে দেওয়া থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে তোমরা এগাবে। যারা নতুন আর যারা পুরনো আছো তারা তো জানোই কিভাবে তোমরা বেনিফিটগুলো আমাদের চ্যানেল থেকে পাও। তো আজকের টপিক আমরা শুরু করতে চলেছি, যেটা কিনা আমাদের আজকের প্রবলেম 2। তো আমরা বারবার তোমাদেরকে যেটা আমরা বলি যে আমাদের সব সময় এখানে হেডলাইন যেটা থাকে এটা পড়াটা প্রয়োজন। বলেছে কি, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স ক্যালকুলেট দি অ্যামাউন্ট অফ লাইবিলিটিস টু দি ওনার্স। এই যে অ্যামাউন্ট অফ লাইবিলিটিস টু দি ওনার্স মানে আমি কি বলেছি তোমাদেরকে, ক্যাপিটাল সোজা ভাষায়। তার মানে আমার ব্যবসার যে ওনারদের কাছে লাইবিলিটিটা রয়েছে ব্যবসার, ঠিক আছে, সেইটাই কিন্তু আমাদের ক্যাপিটাল। ব্যবসায় তার মানে মালিক যে ক্যাপিটালটা দিয়েছেন, অ্যাজ ইট উড অ্যাপিয়ার ইন দি বুকস অফ মেসার্স দত্ত এন্টারপ্রাইজ, তার মানে এটা ব্যবসার নাম। আর অন 31 মার্চ 2023 আর 31 মার্চ 2024, তার মানে দুটো ইয়ার এন্ডিংয়ের আমাকে এখানে ক্যাপিটাল বার করতে হবে। এবার আমাকে ক্যাপিটাল যেটা বার করতে হবে, গতবারেও আমরা ক্যাপিটাল বার করাই দেখিয়েছি, সেখানে ওপেনিং ক্যাপিটাল ক্লোজিং ক্যাপিটাল বিভিন্ন দিয়ে আমরা প্রফিট বার করা দেখিয়েছি ক্যাপিটাল কম্প্যারিজনের মাধ্যমে। তবে এবার আজকের প্রবলেমটা আমরা দেখব ক্যাপিটালটা কীভাবে বার করব, ওপেনিং এবং ক্লোজিং। ওপেনিং মানে 31 মার্চ 2023, তার মানে কি, এটা মানেই হচ্ছে 1 এপ্রিল 2023। তার মানে ওই দিনের ক্লোজিং হয়ে যাচ্ছে, মানে 31 মার্চ 2023-এর পরের দিন কত, 1 এপ্রিল 2023। তার মানে সেই দিনটা আমার ওপেনিং, আর 31 মার্চ 24টা হচ্ছে আমার ক্লোজিং। এটা একটা পুরো ইয়ার, তার মানে ওপেনিং ক্যাপিটালও বার করতে দিয়েছে, ক্লোজিং ক্যাপিটালও বার করতে দিয়েছে। আশা করি বিষয়টা পুরো ক্লিয়ার হলো। এই ডেটের বিষয়টা যদি ক্লিয়ার না থাকে প্রবলেম কিন্তু করতে পারবে না, ঠিক আছে। তাহলে এখানে এই অঙ্কটা যে লেন্থ আছে এই অঙ্কটা 5 মার্কসে তোমাদের দেওয়ার মতো যায়, ঠিক আছে। আচ্ছা, দেখে নিই আগে প্রবলেমটা। এই হচ্ছে প্রবলেম, তোমরা স্ক্রিনশট তুলতে পারো অথবা পিডিএফ তো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও আমাদের। আর এখানে যেটা আছে, আমরা একটা করে পার্টিকুলার্স তুলবো, আমরা দেখবো সেটা লায়াবিলিটি না অ্যাসেট, ঠিক আছে। তারপর আমরা পরের স্টেপে আমরা যাচ্ছি। আগে এটা আমরা বলে নিই লায়াবিলিটি না অ্যাসেট, আগে বুঝিয়ে বলে দিই ব্যাপারটা, তারপর কিভাবে তোমরা প্রিপেয়ার করবে করে বানাবে আমি বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখানে বলেছে ফার্নিচার। ফার্নিচার আমরা জানি কি অ্যাসেট সাইডে বসে।
অ্যাকচুয়ালি এটা আমরা ব্যালেন্স শিট টাইপ বানাবো, কিন্তু নাম ব্যালেন্স শিট আমরা দিতে পারবো না, কারণ এটা আমাদের সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। আমরা ব্যালেন্স শিট নামটা দিই আমরা ডবল এন্ট্রি সিস্টেমে যখন অ্যাকাউন্টস মেনটেন হয়, কিন্তু যখন সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে অ্যাকাউন্টস মেনটেন হয় তখন আমরা ওইটারই সেম জিনিস হয়, পুরো ব্যালেন্স শিটই আমরা তৈরি করব, সেটার নাম দিয়ে দিই স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আমি আসছি ওইটাই, আমরা এটা বলে নিই যে অ্যাসেট সাইড, তাহলে ব্যালেন্স শিটের দুটো সাইড থাকে আমরা জানি, বাদ দিকে লাইবিলিটিস, ডান দিকে অ্যাসেট। সেইটাই আমরা আলোচনা করছি যে অ্যাসেট হবে না লাইবিলিটি হবে, কোন সাইডে বসবে। এখানে শুধু সাজিয়ে বসানোটাই ইম্পর্ট্যান্ট, বাকি তোমাদের ডেট এবং অ্যামাউন্ট কিন্তু তোমাদের দিয়ে দিচ্ছে, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। নেক্সট বিল্ডিংটাও আমরা জানি কি অ্যাসেট, এটা ফিক্সড অ্যাসেট অ্যাকচুয়ালি। আর মোটর কার যেটা আছে, মোটর কারটাও আমরা জানি কি অ্যাসেট আছে। আচ্ছা, লোন ফ্রম এসবিআই, তার মানে এসবিআই থেকে আমি লোন নিয়েছি, এখানে যে ইন্টারেস্টের পার্সেন্টেজ দিয়েছে 12%, এটা তখনই কাজে লাগবে যদি আমাদের ইন্টারেস্ট ক্যালকুলেশনের কোনো ঝামেলা থাকেন, আদারওয়াইজ জাস্ট ওটা যেমন লেখা আছে লিখে দেবে, কোনো সমস্যা নেই। লোন ফ্রম এসবিআই, তার মানে এসবিআই থেকে আমি লোন নিয়েছি, তার মানে এটা আমার কাছে লাইবিলিটি একটা, আমাকে পে করতে হবে পরবর্তীকালে। নেক্সট বলেছে আউটস্ট্যান্ডিং কমিশন টু জেনারেল ম্যানেজার, তার মানে আমাদের যে জেনারেল ম্যানেজার আছে তাকে আমার কমিশন দেওয়া বাকি, আউটস্ট্যান্ডিং। এই আউটস্ট্যান্ডিং কথাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমরা লাইবিলিটি বোঝাতে, যে কোনো আমার ধরো কোনো লাইবিলিটি আমার আছে, আমার ধরো এই যে ম্যানেজারকে কমিশন দিতে হবে, এটা আমার দেওয়া বাকি এখনও, কিন্তু তার থেকে আমি সার্ভিসটা নিয়ে নিয়েছি অলরেডি, ঠিক আছে। এটা স্যালারির ক্ষেত্রে হয়, ওয়েজেসের ক্ষেত্রে হয়, সব কথাগুলোর যদি আগে আমার আউটস্ট্যান্ডিং কথাটা থাকে তাইলে জেনারেলি আমরা লাইবিলিটি ধরি। আচ্ছা, তারপর মেশিনারি তোমরা জানো অ্যাসেট, গুডউইলও কিন্তু অ্যাসেট। এবার গুডউইল হচ্ছে ব্যবসার যে সুনাম, ঠিক আছে। এবার তোমরা বলবে এটা আবার পরিমাপ করা যায় নাকি, ব্যবসার কত টাকা সুনাম আছে? হ্যাঁ, অবশ্যই আমাদের এটা কিন্তু পরিমাপ করা যায়, তার বিভিন্ন মেথড আছে যেগুলো তোমাদের ক্লাস 12-এর সিলেবাসে আছে, তো এখানে আমরা ডিটেলস আলোচনা করছি না, এটা জানো অ্যাসেট, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেটেন্ট, ট্রেডমার্ক এবং কপিরাইট, ঠিক আছে। পেটেন্ট মানে হচ্ছে সত্য, ধরো কেউ কোনো গবেষণার কাজ করলো, তার নামে ওটা গবেষণাটা পেটেন্ট হয়ে থাকে ভারত সরকারের কাছে, ঠিক আছে, তো সেটা আমাদের পেটেন্ট। ট্রেডমার্ক কি, ধরো তুমি কোনো ব্যবসা করছো, তোমার প্রোডাক্টের কোনো পার্টিকুলার সিম্বল দিয়েছো তুমি, সেটা তুমি ট্রেডমার্ক হয়, ঠিক আছে, এটাও তোমার অ্যাসেট। এবং কপিরাইট যেটা আছে, তার মানে ধরো তুমি কোনো কন্টেন্ট বানিয়েছো, ধরো আমি আজকে ইউটিউবে এই কন্টেন্টটা বানাচ্ছি, এটা আমার চ্যানেলের কন্টেন্ট আছে, ঠিক আছে, এটাকেই ধরো কেউ যদি সেম জিনিস কপি করে যদি অন্য কোনো চ্যানেল সেটা দিয়ে ভিডিও বানিয়ে দেয়, তাহলে সে কপিরাইট খেয়ে যাবে, কারণ এইটা আমি আমার সৃজনশীলতা দিয়ে, আমি আমার পরিশ্রম দিয়ে আমার ছাত্রছাত্রীদের জন্য বানাচ্ছি, তাহলে এটার ক্রিয়েটিভিটিটা কার? যাই বানাই আমি, ক্রিয়েটিভিটিটা কার এটার? সেটা মানে আমি পড়াশোনার ভিডিও বানাচ্ছি, হতে পারতো আমি কোনো আঁকার ভিডিও বানাতে পারতাম, তাহলে সেটা আমার ক্রিয়েটিভিটি হতো। এটা যে আমি পড়াচ্ছি, এটা ইন্টেলিজেন্স একটা, তার মানে এখানে জিনিসটা বোঝার চেষ্টা করো যে এটাকেই যদি কেউ কপি করে তাহলে সে লিগালি কপিরাইট খেয়ে যাবে তার চ্যানেলে, কথা বুঝতে পেরেছো? তো সেটাও আমাদের কিন্তু আমাদের ব্যবসার অ্যাসেট কপিরাইট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই তিনটাকে একসাথে লিখেছে, কোনো অঙ্কে তোমরা পাবে তিনটে আলাদা আলাদা লিখেছে, সেটা কোনো ব্যাপার না, তিনটেই অ্যাসেট, এটা জাস্ট বুঝতে হবে, আর কিছুই নেই। এবার আউটস্ট্যান্ডিং কমিশন টু ওয়ার্কস ম্যানেজার, এটা সেম এই যে জেনারেল ম্যানেজারের যে কমিশন ছিল সেটার মতোই পুরো, এটাও লাইবিলিটি হয়ে যাবে আমার। ক্যাশ ইন হ্যান্ড, আমার হাতে ক্যাশ আছে, ব্যবসার ক্যাশ বাস্কে ক্যাশ আছে, এটা আমার কাছে অ্যাসেট। ক্যাশ অ্যাট আইডিবিআই ব্যাঙ্ক, যে কোনো ব্যাংকের নাম দিতে পারে, এখানে আইডিবিআই দিয়েছে, এসবিআই দিতে পারে, এইচডিএফসি দিতে পারে, যে কোনো ব্যাংক দিতে পারে। ক্যাশ অ্যাট ব্যাঙ্ক, তার মানে আমার ব্যাংকে টাকা আছে, ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট, ব্যাংকে দুরকম অ্যাকাউন্ট হয়, একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা কারেন্ট অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট হয়, আর ব্যবসার নামে যে অ্যাকাউন্ট থাকে সেটা কারেন্ট অ্যাকাউন্টের নেচারে পড়ে। সেই কারেন্ট অ্যাকাউন্টে যদি ব্যবসার টাকা থাকে তার মানে কি, সেটা আমার অ্যাসেট, আমি পাই ব্যাংক থেকে টাকাটা, আমি যখন খুশি গিয়ে তুলে আনতে পারবো। নেক্সট, প্রিপেইড অর আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স, এই জিনিসটা তোমরা একটা মাথায় রাখবে যে প্রিপেইডের সাথে আনএক্সপায়ার্ড কথাটা কিন্তু তোমরা দুটো কথার মধ্যে মানে একই। আনএক্সপায়ার্ড কথাটা পেলে কিন্তু তোমরা ঘাবড়ে যাবে না, এটা মেনলি ফাইনাল অ্যাকাউন্টের একটা অ্যাডজাস্টমেন্টে তোমরা পেতে পারো, তাও এখানেও তোমাদের আসতে পারে। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স কথাটা ফাইনাল অ্যাকাউন্টে বেশিরভাগ তোমরা পাবে, যখন করাবো দেখবে তোমরা কিছুই নেই, ইজি জিনিস। তার মানে কি, তুমি ইন্স্যুরেন্স আগে অগ্রিম পে করে রেখেছো, ঠিক আছে, অগ্রিম তুমি ধরো কিছু ইন্স্যুরেন্স পে করে রেখেছো, ধরো এজেন্টকে তুমি টাকা দিয়ে রেখেছো, আমার নামে এটা করে দিও তো, কিন্তু তুমি টাকাটা ধরো সামনের বছরের পে করেছো, সামনের বছরের টাকা পে করে রেখেছো এই বছরে, তার মানে কি প্রিপেইড, অগ্রিম পে করে দিয়েছো, তার মানে কি সেটা তোমার অ্যাসেট, তুমি পাও তো টাকাটা, তোমার তো ওটা এই বছরে রিলেটেড না, আগে পে করে রেখে দিয়েছো, তাহলে পাও তো। তুমি যেমন ধরো তোমার বন্ধুকে টাকা দিয়ে রেখেছো,
500 টাকা দিয়ে রেখেছো, ঠিক আছে, বুঝতে পেরেছো? 500 টাকা ধরো দিয়ে রেখেছো তুমি। এবার তাহলে তুমি যখন বন্ধুর কাছে যাবে, সেটা তো তোমার পাও না, বন্ধুর থেকে তো তুমি পাও, তোমার অ্যাসেট ওটা। আচ্ছা ঠিক আছে, নেক্সট ট্রেড ডেটর্স। ডেটর্স তোমরা জানো অ্যাসেট। আমি ক্রেডিটে গুডস সোল্ড করেছি, ধারে বিক্রি করেছি, তো আমার ডেটার্স ক্রিয়েট হয়েছে। নেক্সট ট্রেড ক্রেডিটার্স, ধারে আমি মালপত্র কিনেছি আমার সাপ্লায়ারের থেকে, সে আমার ক্রেডিটার। এখানে ভাষা বদলাবে, সানডি ডেটার্স, সানডি ক্রেডিটার্স বলতে পারে, ডেটার্স ক্রেডিটার্স, এটাই মাথায় রাখবে। কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটি গুলিয়ে ফেলবে না। আচ্ছা, অ্যাডভান্স স্যালারি অ্যাডভান্সে দিয়ে রেখেছি, কিছুই নয়, প্রিপেড ইন্স্যুরেন্সের মতো স্যালারি অ্যাডভান্সে দিয়ে রেখেছি। তার মানে কি, আমি তো পাই, তার থেকে সার্ভিসটা তো আমি পাই, তার মানে ওই স্যালারি যত অ্যামাউন্ট সেটা আমার কাছে অ্যাসেট, আমি আগে পে করে রেখেছি। অ্যাডভান্স কথা থাকতে পারে, আনএক্সপায়ার্ড থাকতে পারে, প্রিপেড থাকতে পারে, মানে সবকটার এক। পেইড ইন অ্যাডভান্স বলতে পারে, যে কোনো কিছু বলতে পারে। এবার আউটস্ট্যান্ডিং রেন্ট, তার মানে কি রেন্ট অগ্রিম পে করে রেখে, না সরি এটা ভুল হলো, রেন্ট তোমার পে করা বাকি। আউটস্ট্যান্ডিং কথাটা মানে কি বলেছি, লাইবিলিটি বোঝাবে। তার মানে তোমার রেন্ট পে করা বাকি, তার মানে এটা লাইবিলিটির দিকে চলে যাবে। নেক্সট, ফিক্সড ডিপোজিট উইথ এইচডিএফসি ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিট, তুমি ব্যাঙ্কে ধরো ফিক্সড ডিপোজিট করেছো তোমার ব্যবসার নামে, তার মানে কি তুমি টাকাটা পাও তো, তার মানে কি ওটা তোমার কাছে অ্যাসেট। ফিক্সড ডিপোজিট নাথিং বাট ইনভেস্টমেন্ট, একটা টাইপের ইনভেস্টমেন্ট। পার্সেন্টেজটা আমি বারবার বলেছি, যদি ইন্টারেস্ট না থাকে অঙ্কে তাহলে ওটা ঝামেলা নেই, যেমন আছে লিখে দেবে। বিলস রিসিভেবল, তোমার ধরো ডেটর্স ছিল, যাদেরকে তুমি ধারে মালপত্র দিয়েছিলে, তিনি ধরো তুমি তার কাছ থেকে টাকা পাও, তিনি তোমাকে একটা বিল দিয়ে দিল, বললো এই নাও, এই বিলটা তুমি রাখো, আমি 3 মাস পর তোমাকে টাকাটা দিয়ে দেবো। তার মানে বিলস রিসিভেবল কথার মানে কি, প্রাপ্য আমার তার থেকে, প্রাপ্য, আমি আমার টাকাটা পাবো। তাহলে বিলস রিসিভেবল নাথিং বাট ডেটর্সের মতনই অ্যাসেট। আর বিলস পেয়েবল, তুমি সাপ্লায়ারকে ধরো বলেছো এ নিন বিলটা নিন, আমি আপনাকে টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে, তাহলে সেটা বিলস পেয়েবল কি, লাইবিলিটি তোমার কাছে, তুমি দিতে বাধ্য টাকাটা। লোন অর অ্যাডভান্স টু মিত্রকে তুমি লোন বা অ্যাডভান্স দিয়েছো, দুটো কথাই থাকতে পারে, তাই জন্য আমি অর দিয়ে লিখে রেখেছি, ঘাবড়াবে না, একই মানে বোঝাবে। তারপর মিত্রকে তুমি লোন বা অ্যাডভান্স দিয়ে রেখেছো, তার থেকে টাকাটা পাও, অ্যাসেট নাথিং, এটার মধ্যে মানে কিছুই নেই, ইজি জিনিস একদম। তুমি কত ধরনের কথা পেতে পারো স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানাতে গেলে, আমি সব রকম তোমাদেরকে শিখিয়ে গেছি, যাতে একটা অঙ্ক করলে তোমার যেন যে কোনো অঙ্ক তুমি বই থেকে ধরো তোমার হয়ে যাবে, ঠিক আছে। যারা ক্রিকেট দেখো তোমাদের মধ্যে, তাহলে ধরো আমাদের ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে যদি ম্যাচ জিতে যায়, তাহলে আমাদের শ্রীলঙ্কা জিম্বাবুয়ে কিছুই না, ও ম্যাচ এমনি জিতে যাবো। তার মানে বড়ো ম্যাচ যদি আমরা খেলে যাই, তাহলে ছোটো ম্যাচ আরামসে জিতে যাবো আমরা, ঠিক আছে। তো আমি বড়ো টিমের সাথে খেলাচ্ছি তোমাদেরকে, তার মানে আমরা বড় অঙ্ক করছি, মানে যত ধরনের কথা পাওয়া যায় সব দিয়ে আমরা একটা অঙ্ক বানিয়েছি, যাতে একটা অঙ্ক করবো সব হয়ে যাবে, তাই দিয়ে। কিন্তু প্র্যাকটিস রেগুলার রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। নেক্সট দেখি আমরা ব্যাঙ্ক ওভারড্রাফট অ্যাট করুর বিশ্ব ব্যাঙ্ক। এটা একটা ব্যাংকের নাম, এটা মেনলি সাউথ ইন্ডিয়া কেরালার দিকের একটা ব্যাংক হয়, যার ব্রাঞ্চ তোমরা আমাদের কলকাতাতেও পাবে, বেশ কিছু, খুব অল্প আছে। কি বলছে, ব্যাঙ্ক ওভারড্রাফটটা আমাদের কারেন্ট অ্যাকাউন্টে একটা পলিসি দেওয়া হয়, যে ব্যাঙ্কে ধরো 5,000 টাকা আছে, ওনার তিনি ধরো বিজনেসের স্বার্থে ব্যাঙ্ক থেকে 7,000 টাকা তুলে নিল। এবার তুমি বলবে এটা আবার হয় নাকি, 5,000 টাকা ব্যাঙ্কে আছে, আমি 7,000 টাকা তুলবো কীভাবে? হ্যাঁ হয়, এটা আমাদের ফ্যাসিলিটি দেওয়া হয়, ক্রেডিট ফ্যাসিলিটি, ওটাকেই বলে ওভারড্রাফট। তোমার যত আছে তার থেকে বেশি তুলে ফেলেছো তুমি, তার মানে কত টাকা বেশি তুললে, 7,000 মাইনাস 5,000, 2,000 টাকা। আমি উদাহরণ দিয়ে বুঝালাম, তাহলে 2,000 টাকা তোমার ব্যাঙ্ক ওভারড্রাফট, এখানে সেটাই বলেছে। তার মানে কি, তুমি ব্যাঙ্ক থেকে 2,000 টাকা অতিরিক্ত তুলে ফেলেছো, তার মানে তুমি ব্যাঙ্ককে পে করতে বাধ্য, তাহলে এটা তোমার একটা লাইবিলিটি, কথা বুঝেছো? তাহলে আমাদের ওইটা লাইবিলিটি হয়ে গেলো। ইনভেন্টরিজ জানো স্টকের বিপরীত নাম, মানে স্টকের নামই ইনভেন্টরিজ। তোমার যেমন ডাকনাম আছে, স্টকের ডাকনাম ওটা ইনভেন্টরিজ, মানে ভদ্র ভাষায় ইনভেন্টরিজ বলে। তো এটা অ্যাসেট আমাদের, জানি আমরা। গোডাউনে যে এটা পড়ে আছে। আর ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আমাকে ইন্স্যুরেন্স করলে আমাকে প্রিমিয়াম দিতে হয়। আমার ধরো গোডাউনে আগুন লেগে যেতে পারে, আমি সেই কারণে ভয়ভীত, আমি তাইলে ইন্স্যুরেন্স করালাম গোডাউনটার, যে আগুন লেগে গেলে ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেবে, তার জন্য আমাকে প্রিমিয়াম দিতে হবে। এটা আমার এক্সপেন্স, এটা অ্যাসেটও না লাইবিলিটিও না।
যদি এখানে কথা থাকতো আউটস্ট্যান্ডিং বা অ্যাডভান্স বা প্রিপেইড সামথিং কিছু, তাইলে ভাবতাম। কিন্তু যদি শুধু এক্সপেন্স থাকে, এক্সপেন্সের আগে এরকম কোনো কথা নেই, তাইলে ওটা আমার কিন্তু ব্যালেন্স শিটে আসবে না। এবার তুমি বলবে স্যার আপনি এই যে বললেন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স, আমি বোঝানোর জন্য বললাম, একই তো জিনিস স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স অ্যান্ড ব্যালেন্স শিট, শুধু তুমি নামটা কিন্তু ওটা ইউজ করতে পারবে না, তাইলে মার্কস ডিডাক্ট হয়ে যাবে। ফর সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, ডবল এন্ট্রিতে ব্যালেন্স শিট লেখো না, ফাইনাল অ্যাকাউন্ট যখন করাবো ব্যালেন্স শিট লিখবে, কিন্তু ব্যালেন্স শিট জিনিসটা আজকেই শিখে যাবে তোমার, কোনো ব্যাপার নেই, একই জিনিস নিয়মটা। তাহলে ডিপোজিটেড ইন গভর্নমেন্ট সিকিউরিটিস, নেক্সট আছে ডিপোজিটেড ইন গভর্নমেন্ট সিকিউরিটিস। তার মানে ধরো গভর্নমেন্ট সিকিউরিটি আছে, সেখানে তুমি ডিপোজিট করলে। অ্যাসেট ইনভেস্টমেন্ট, এটা একটা ফিক্সড ডিপোজিটের মতনই, এটা একটা ইনভেস্টমেন্ট, তো অ্যাসেট সাইডে বসবে। তো আমাদের সব আইটেম যত ছিল, আমাদের সব আইটেম হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা যাব সলিউশনের দিকে। সলিউশনের আগে এই যে নোট হিসেবে তোমরা, হ্যাঁ অবশ্যই অঙ্কের পরে এই নোটটা দেবে তোমরা, অঙ্কটা মানে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সটা করা হয়ে যাবে, তারপর দেবে যে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম উইল নট অ্যাপিয়ার ইন দি স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। ব্যালেন্স শিট কথা লিখবে না বলে দিয়েছে আগে, বারবার আর বলবো না, তাহলে তোমাদেরও কেমন লাগবে। স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স হিসেবে ধরো এটা, যে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্সে ফায়ার ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসবে না, কারণ এটা একটা এক্সপেন্স, অ্যাসেট লাইবিলিটি কিছুই না, এটা কম্পালসারি নোটে দেওয়াটা। এবার আসি আমরা টিপসে। আজকে আমরা কি জানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আন্ডার ভ্যারিয়াস সিস্টেম অফ অ্যাকাউন্ট। একটা জানি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম আর একটা ডবল এন্ট্রি সিস্টেম। ডবল এন্ট্রি সিস্টেমে আমি আগেই বললাম তোমাদের ব্যালেন্স শিট হয়, আর সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে একই জিনিস নাম বদলে যাবে, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স। আচ্ছা, তাহলে গ্রুপিং ইন, এবার হচ্ছে দুটো জিনিস জিততে হয়, একটা গ্রুপিং আর একটা মার্শালিং ব্যালেন্স শিটের। গ্রুপিং অফ ব্যালেন্স শিট অর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স যাই বলো না কেন, প্রথমে আমাদের গ্রুপিং মানে মানে আমরা তো আগে জানলাম যে কোনটা অ্যাসেট কোনটা লাইবিলিটি, এবার তার মধ্যে থেকে আমাদের ভাগ করতে হবে কোনটা কারেন্ট অ্যাসেট কোনটা ফিক্স অ্যাসেট, কোনটা কারেন্ট লাইবিলিটি কোনটা ফিক্স লাইবিলিটি। তার মানে আমাদেরকে ফিক্স অ্যাসেট কোনটা, যেই অ্যাসেট ধরো আমার 1 বছরের বেশি আমার সেটা আমার কাছে থাকবে অ্যাসেট, যেমন ধরো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, এই জিনিসগুলো আমার কাছে 1 বছরের বেশি থাকবে এগুলো, ঠিক আছে। তার মানে এগুলো আমার কাছে ফিক্সড টাইমের জন্য, যার থেকে আমি ইকোনমিক বেনিফিট পাবো, তাহলে এগুলো ফিক্স অ্যাসেট। আর কারেন্ট অ্যাসেট কোনটা, যেগুলো ধরো 1 বছরের কমেই আমি ক্যাশে কনভার্ট করে ফেলতে পারবো, খুব কুইকলি আমি ক্যাশে কনভার্ট করতে পারবো। যেমন ধরো আমার কাছে ক্যাশ বাস্কে টাকা আছে, এটা আমার কাছে খুব লিকুইড। যেমন আমাদের স্টকে মালপত্র আছে, আমি বিক্রি করে টাকায় কনভার্ট করে ফেলতে পারবো। আমার কাছে ব্যাংক আছে, সামনে ব্যাংকে টাকা আছে, ব্যাংক থেকে তুলে আনতে পারবো। তো এগুলো লিকুইড, এগুলোকে লিকুইডিটি বলে বা তারল্য বলে যদি বাংলায় বলো, থিওরি বইতে আছে সব। তো এটা আমাদের কারেন্ট অ্যাসেট। এবার হচ্ছে ক্লাসিফিকেশন অফ লাইবিলিটি সেম, ফিক্স লাইবিলিটি যেগুলো 1 বছরে বেশি টাইমের জন্য আমার কাছে লাইবিলিটি থাকছে। ক্যাপিটাল, মালিককে এক বছরের জন্য ক্যাপিটাল ইনভেস্ট করছে নাকি, তো যতদিন বিজনেস চলবে ততদিন, তো নিশ্চয়ই 1 বছরের বেশি চলবে ব্যবসা, 1 বছরের জন্য কেউ ব্যবসা করে না, তাহলে ক্যাপিটাল আমার ফিক্সড লাইবিলিটি। আবার ধরো লোন নিচ্ছে ব্যাংক থেকে 5 বছরের জন্য, তো 1 বছরে বেশি দেবো, ওটা তাহলে ফিক্সড লাইবিলিটি। আর কারেন্ট লাইবিলিটি কোনগুলো, যেগুলো 1 বছরের মধ্যে আমার পেমেন্ট করতেই হবে মাস্ট। যেমন ধরো ব্যাংক ওভারড্রাফট, আমাকে ব্যাংকে কয়েক মাসের মধ্যে টাকা দিতে হবে, নাহলে আমার অ্যাকাউন্ট ক্লোজ করে বাড়িতে এসে তাণ্ডব করবে, তাহলে ব্যাংক ওভারড্রাফট আমার হচ্ছে কারেন্ট লাইবিলিটি। ক্রেডিটর্স, সাপ্লায়ারকে আমার কয়েক মাসের মধ্যে টাকা দিতে হবে, ঠিক আছে। বিলস পেয়েবেল, আমাকে যত মাসের টাইম দিয়েছি আমি তত মাসের মধ্যে আমাকে বিল পে করতে হবে, নাহলে বাড়ি এসে তাণ্ডব করবে সাপ্লায়ার, তাহলে আমার সেটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। এবার তোমাদের মনে হতে পারে যে স্যার আপনি এত কিছু বলছেন, এগুলো জানা কি ম্যান্ডেটরি? এগুলো না জানলে কোনো দিন ব্যালেন্স শিট করতে পারবে না, তো এগুলো জানা দরকার। এটা গেল আমার গ্রুপিং পার্ট, তার মানে কোন অ্যাসেট কোন লাইবিলিটিটা কোন গ্রুপে পড়ছে, ফিক্সড গ্রুপে না কারেন্ট গ্রুপে, সেইটা আমাদের আগে শিখতে হবে। এইবার আরেকটা তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে, স্যার আপনি আরেকটা কথা বলেছিলেন মার্শালিং না কি একটা বললেন, হ্যাঁ মার্শালিং বলে একটা শব্দ বলেছি, মার্শালিং অফ ব্যালেন্স শিট। মার্শালিং জিনিসটা কি? আপনি বলবেন এটা আবার কি মার্শাল আর্টস? না, মার্শাল আর্টস না, মার্শাল আর্টস নয়। এটা হচ্ছে যে আমার এই যে লাইবিলিটি আপনি বললেন ফিক্সড লাইবিলিটি আর কারেন্ট লাইবিলিটি, ফিক্সড অ্যাসেট কারেন্ট অ্যাসেট। আচ্ছা স্যার ব্যালেন্স শিট যে বানাবো আগে ফিক্সড লিখবো না আগে কারেন্টগুলো লিখবো? বোথ ফর অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি। আমি আগে ফিক্সডগুলো লিখবো নাকি আমি আগে কারেন্টগুলো লিখবো? আচ্ছা এরকম নিয়ম আছে যে কোনোটা আমি লিখতে পারি। দেখো আমি তোমাদেরকে বলছি
ম্যাক্সিমাম বইতে এটার কোনো পার্টিকুলার তুমি কোনো নিয়ম পাবে না, কিন্তু এটার নিয়ম আছে। আমি তোমাদেরকে বলছি ইংলিশ মিডিয়ামের ম্যাক্সিমাম যে বইগুলো থাকে সেই বইগুলোতে এগুলো তো দেখানো আছে। তোমাদের ইংলিশ মিডিয়ামের বই কেনার দরকার নেই, তুমি তোমার কাছে এআই আছে, চ্যাট জিপিটি আছে, তুমি সেখানে তুমি জিজ্ঞেস করতে মানে দেখে নিতে পারো যে স্যার ঠিক পড়াচ্ছে না ভুল পড়াচ্ছে। আমি তোমাদেরকে বলছি সোল প্রপ্রাইটরশিপ যে বিজনেসগুলো হয় অথবা পার্টনারশিপের যে বিজনেসগুলো হয় তারা কীভাবে ব্যালেন্স শিট বানায় বা স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স বানায়। আমি তোমাকে বলছি তারা লিকুইড অ্যাপ্রোচ করে, লিকুইডিটি অ্যাপ্রোচ। এবার বলো যে বুঝলাম না স্যার, বুঝিয়ে বলেন। তার মানে আগে কারেন্টগুলো লিখবো, তারপর আস্তে আস্তে ফিক্সডের দিকে আসবো। অ্যাসেটেও তাই সাজাবো, লাইবিলিটিতেও তাই সাজাবো, মানে উপর দিকে ব্যালেন্স শিটের আমি আগে কারেন্ট অ্যাসেটগুলো লিখবো, কারেন্ট লাইবিলিটিগুলো লিখবো, তারপর আমি ফিক্সড লাইবিলিটিগুলো লিখবো। এবার তুমি বলবে যে তাইলে বাকিদের ক্ষেত্রে যে কোম্পানি আছে, তারপর যে ধরো আমাদের যে এনপিও আছে, এনপিও মানে হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন, যার মানে যারা প্রফিটের স্বার্থে কাজ করে না। ব্যবসা কি, ব্যবসা মানে প্রফিটের জন্য ব্যবসা করছে, ঠিক আছে? সেটা এক মালিকানা ব্যবসার হতে পারে, পার্টনারশিপ হতে পারে, কোম্পানি হতে পারে। এবার কোম্পানির ক্ষেত্রে এবং নন প্রফিট অর্গানাইজেশন যারা প্রফিটের উদ্দেশ্যে নয়, যেমন ধরো রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, আমি শিওর নই, মেবি আলামিন মিশনদের ক্ষেত্রেও হয়তো হয়, আমি শিওর নই, বা ধরো কোনো ক্লাব, এরা তো সমাজসেবী সংঘ, বা ধরো লাইব্রেরি বা বিদ্যালয়, যে বিদ্যালয়ে ধরো তুমি পড়ছো, সমাজসেবী সংঘ এরা। তো এদের তো মেন উদ্দেশ্য প্রফিট আর্নিং নয়। এটা নিয়ে তোমাদের চ্যাপ্টার আছে যেখানে তোমাদেরকে রিসিভ পেমেন্ট অ্যাকাউন্ট, ইনকাম এক্সপেন্ডিচার আমি করাবো, চিন্তা নেই। এখন আপাতত বোঝো যে যারা কোম্পানি ব্যালেন্স শিট হয়, এটা কোম্পানি আইনেই বলা আছে। কিন্তু যারা ধরো এনপিও, নন প্রফিট অর্গানাইজেশন, তাদের তো কোনো আইন নেই। কোম্পানি আইন তোমাদের আবার 12 আছে, ও অনেক ব্যাপার। তুমি যদি সিম্পলি বুঝতে যাও, কোম্পানিদের ক্ষেত্রে একদম আইন অনুসারে তাদেরকে রিজিডিটি বা পার্মানেন্স অ্যাপ্রোচ ফলো করতে হয়। তার মানে আগে ফিক্সগুলো লিখবো, তারপর কারেন্টগুলো লিখবো, এই হচ্ছে মোদ্দা কথা। কিন্তু এরকম কোনো গাইডলাইন কিন্তু আমাদের এনপিওদের ক্ষেত্রে নেই, বা সোল প্রপার্টরশিপ পার্টনারশিপদের ক্ষেত্রেও নেই যে তোমাকে এই মেথডটাই ফলো করতে হবে। বাট জেনারেলি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে স্যার সঠিক কোনটা, আমরা সব বইতেই দেখি ফিক্স থাকে আগে উপরে, তারপর আস্তে আস্তে কারেন্টের দিকে, কারেন্ট অ্যাসেটগুলোকে নিচের দিকে লেগে, সবের ক্ষেত্রেই তাই করে দিচ্ছে, আমরা সব বইতেই দেখছি। স্যার আমাকে স্কুলেও তাই করাচ্ছে স্যার, তাইলে স্যার সঠিক কোনটা? দেখো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো সঠিক এটা। কে ফলো করেন না করেন সেটা তো তার ব্যাপার, যেহেতু বলছি আমরা প্রপার কোনো গাইডলাইন নেই। কিন্তু আমি বলবো তুমি সঠিকটা শেখো। কেন, তুমি যদি আগামী দিনে সিএ এক্সাম দাও, সিএমএ এক্সাম দাও, সিএস এক্সাম দাও, হতেও পারে এমন এক্সামিনারের হাতে তোমার খাতা গেল, এইচএস লেভেলে নাও হতে পারে, স্কুল খাতা দেখছে বা স্কুলের বাইরে, তুমি ধরো রিজিডিটি অ্যাপ্রোচ সব জায়গায় ফলো করে দিলে, বইতেও তাই করা থাকে অ্যাকচুয়ালি আমাদের বেঙ্গলি মিডিয়ামের বইগুলোতে। বাট যদি তুমি রিজিডিটি অ্যাপ্রোচ ফলো করো কিছু হবে না। বাট তুমি যদি সিএ লেভেলে যাও, সিএস লেভেলে যাও, সিএমএ লেভেলে যাই পড়তে যাও কেন, মানে আমাদের যে ন্যাশনাল লেভেলের এক্সামগুলো, সেখানে কিন্তু তুমি যদি ধরো এমন এক্সামিনারের হাতে গেল, তিনি এইভাবে তিনি ফলো করেন, কেননা এটাই রুল অ্যাকচুয়ালি, মানে জেনারেলি এটাই করা হয়, অনেক বই তো করে না, জানি না কেন, তিনি কিন্তু মার্কস ডিডাক্ট করে দিতে পারেন। তখন তোমার কিন্তু ওই যে ন্যাশনাল লেভেল এক্সাম একটা ক্র্যাক করার যে স্বপ্নটা, তোমার কিন্তু স্বপ্নই থেকে গেল। এই কথাগুলো কেন বলা, এখন থেকে তুমি সতর্ক হও, কারণ বহু ছেলেমেয়েদের আমরা দেখি যে তারা সতর্ক হয় না, এবং পরবর্তীকালে গিয়ে কোথায় যে নম্বরটা চলে যায় ধরতেই পারে না। তখন সতর্ক এখন থেকে হও। আমি তোমাদেরকে এই মেথডেই ফলোটা করাবো, যেটা আমি তোমাদের শেখালাম। তার আগে বলে দিই ব্যালেন্স শিটটা কীরকম হবে। ব্যালেন্স শিট হচ্ছে এরকম হবে, ব্যালেন্স শিট এরকম দেখতে হয়। এদিকে আমাদের লাইবিলিটিস থাকে, দুটো অ্যামাউন্টের কলাম থাকে, অ্যাসেট থাকে, দুটো অ্যামাউন্টের কলাম থাকে। এইবার সলিউশানে আমি যেভাবে সাজিয়েছি আমি বারবার করে আর বলছি না, আমি শুধু তোমাকে ফরম্যাটটা বলে দিচ্ছি যে এখানে লিখবা ইন দি বুকস অফ মেসার্স দত্ত এন্টারপ্রাইজ, তারপর স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স লিখবা। ডেট নিচে দেওয়ার দরকার নেই, কারণ দুটো ডেট আছে, আমরা অ্যামাউন্টের ঘরে দুটো করে ডেট লিখে দেবো। প্রথমে যেই ডেটটা আমাদের কোশ্চেনে দিয়েছে সেই ডেটটা, তারপরের ডেটটা পরে যেটা যেরকমভাবে কোশ্চেনে সাজিয়েছে, প্রথমে ওপেনিং ডেট, তারপর ক্লোজিং ডেট, তারপর প্রথমে ওপেনিং ডেট, তারপর ক্লোজিং ডেট। এবার আমি এখানে ফলো করব কি,
আমি ফলো করব এখানে লিকুইডিটি অ্যাপ্রোচ, কেননা আমি লিখেইছি সল প্রপারেটরদের ক্ষেত্রে আমি লিকুইডিটি অ্যাপ্রোচ ফলো করি জেনারেলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সল প্রপারেটরশিপ। তা আগে আমরা কারেন্টগুলো লিখব ফর লাইবিলিটি অ্যান্ড ফর অ্যাসেট বোথ কেসে। তা আমি প্রথমে কারেন্ট থেকে ফিক্সডের দিকে আমি সাজিয়েছি। দেখো এখানে আমি না এতগুলো আইটেম নিয়েছি যাতে কিনা তোমাদের কোনো সমস্যা না হয়, এক একটা অঙ্কে এক একটা আইটেম পাবে, যেটার পর যেটা আছে আমাদের জেনারেলি সেটাই লিখতে হয়। এবার তুমি বলবে মুখস্থ করতে হবে স্যার, আমি বলবো অঙ্ক বারবার করো তোমরা, তোমাদের মুখস্থ হয়ে যাবে। এবার যেই আইটেমটা ধরো থাকলো না, ধরো অ্যাডভান্স স্যালারি অঙ্কে নেই, তুমি ক্যাশ অ্যাট ব্যাঙ্কের পর তুমি চলে যাবে প্রিপেইডে। এবার তুমি বলবে স্যার বিলস রিসিভেবল আমার কোনো অঙ্কে নেই, তুমি ডেটর্স লিখবে। তারপর তুমি বলবে স্যার আমার এই ফিক্সড ডিপোজিট নেই, আমার ডিপোজিট এটা নেই কোনো অঙ্কে পার্টিকুলার, তুমি চলে যাবে ফার্নিচারে। তুমি বলবে স্যার মোটর কার আমার কোনো অঙ্কে দেয়নি, বইয়ের অঙ্কে, চলে যাবে মেশিনারিতে। তার মানে হচ্ছে আমি তোমাদেরকে এমনভাবে অঙ্কটা করিয়েছি যেইভাবে করলে তোমাদের যে কোনো আইটেম থাক সব আইটেম কিন্তু তোমার চলে আসবে। তার মানে আমি যেটা দেখিয়েছি এটার পর এটা আসে, এটার পর এটা আসে, ওটার পর ওটা আসে, এইভাবে দেখিয়েছি। তো আশা করি তোমরা এটা দেখো, ভালো করে বুঝতে পারবে, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লং হয়েছে। আমি যদি কথাগুলো তোমাদের না বলতাম, এই কথাগুলো তোমাদের এভাবে বলবে না। জেনারেলি বিদ্যালয়ের মাস্টারমশাইরাও বলেন না, এবং প্রাইভেট কোচিংও জেনারেলি রিজিডিটি মেথডটাই ফলো করে দেখিয়ে দেয়। তোমাদেরকে সঠিক অ্যাপ্রোচটা জেনারেলি দেখানো হয় না, বাট এটা যখন কলেজ লেভেলে যাবে এগুলোতে কিন্তু নাম্বার কাটা হয়। ন্যাশনাল লেভেল এক্সামে যাবে এগুলোতে নাম্বার মার্কস ডিডাক্ট করা হয়, ব্যালেন্স শিট শুধুমাত্র সঠিকভাবে মার্শালিং না করার জন্য। আমি আশা করি আমি যেটুকু জানি তোমাদেরকে খুব সামান্য আমি জানি, সেখান থেকে তোমাদের কিছু শিখাতে পেরেছি। এবার তোমাদের প্রশ্নে যে অ্যামাউন্ট আছে যেইভাবে আছে ডেটের নিচে সেইভাবে তোমরা অ্যামাউন্টগুলো বসিয়ে দেবে। আগে তোমাদের কাজ হবে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিগুলোকে সঠিক মেথডে সঠিকভাবে মার্শালিং করা, কারেন্ট থেকে ফিক্সডের দিকে যাওয়া ফর সোল প্রপারাইটরশিপ। এখানে যদি কোম্পানি থাকতো আমি ফিক্স থেকে মানে জাস্ট উল্টে দিতাম, আগে গুডউইল লিখতাম, তারপর বিল্ডিং লিখতাম, এইভাবে নামতাম ওপর থেকে নিচে, ঠিক আছে? তো জাস্ট রিভার্স করে দিতাম, আগে নিচেরগুলো উপর দিকে লিখতাম, তারপর নিচেরগুলো ওপরেরগুলো নিচের দিকে লিখে দিতাম, জাস্ট উল্টে দিতাম জিনিসগুলোকে। আশা করি বুঝতে পেরেছো। লাইবিলিটিসের ক্ষেত্রেও তাই, অ্যাসেটেরগুলোও তাই। তো তারপর তোমরা জাস্ট যোগটা করবে, আর কিছুই নাই। এখানে জাস্ট তোমরা যোগটা করবে, দুপাশ মিলে যাবে, তোমাদের কোনো চিন্তা নেই, মিলে যাওয়ার মতোই অঙ্ক দেবে। আর সবসময় মাথায় রাখবে ব্যালেন্স শিট হোক, স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার হোক, একই জিনিস, বোথ সাইড লাইবিলিটি ইজ ইকুয়াল টু অ্যাসেট হতেই হবে, লাইবিলিটি সাইড আর অ্যাসেট সাইড সমান হতে হবে। তো আজকে তোমাদের হিসাব মতো ব্যালেন্স শিট শেখালাম, যেটা কিনা তোমরা কমার্সে ভর্তি হওয়ার সময় প্রথমেই শুনেছো, ব্যালেন্স শিট মিলাতে পারছি না, ব্যালেন্স শিট মিলছে না, কিছু সমস্যা হবে না। যদি তুমি সঠিক অ্যাপ্রোচে যাও, সঠিক মেথডে তুমি যদি যাও, তাইলে তোমার কিন্তু ব্যালেন্স শিট ম্যাচ করবেই করবে। আর যদি ম্যাচ না করে বুঝে যাবে অঙ্কে কিছু গণ্ডগোল আছে। এটা সবথেকে সহজ মেথড বোঝার, যে তোমার অঙ্ক ঠিক হয়েছে কি ভুল হয়েছে। এবার কিছু ছেলে মেয়ে প্রতি বছরই থাকে উল্টোপাল্টা গ্যাটিস মেরে অঙ্ক চালিয়ে দেয়, সেইটা আলাদা ব্যাপার। হ্যাঁ, তুমি যদি সঠিক মেথডে করো তোমার অঙ্ক মিলবে। তো আশা করি তোমাদেরকে কিছু শেখাতে পেরেছি। যারা ভিডিওটা ধৈর্য ধরে এন্ড অবধি দেখেছো, আমি বলছি আগামী 4-5 বছরের বেশি তোমরা বেনিফিট পাবে, কারণ এইভাবে তোমাদেরকে খুব কম শিক্ষিকা মহাশয়া শিখাবেন। তো হতে পারে তোমার স্কুলেও শেখাতে পারে। এবার অনেক বিদ্যালয়ে হয়তো মাস্টারমশাইরা বলবেন না এরকম কিছু হয় না। তোমার বিশ্বাস না হলে তুমি চ্যাট জিপিটিতে দেখতে পারো, এআইতে দেখতে পারো, তুমি অল ইন্ডিয়া লেভেলে ডিকে গোয়েলের বুকে দেখতে পারো, লেখা আছে, ইউটিউবে ভিডিও পেয়ে যাবে তোমরা। কথা বুঝেছো? অল ইন্ডিয়া লেভেলে যারা ভিডিও বানান, সেখানে তোমার ব্যালেন্স শিটের মার্শালিং অ্যান্ড গ্রুপিং বলে পেতে পারো ভিডিও, সেখান থেকে তোমরা দেখতে পারো। তুমি মিলিয়ে নিও, আমি ঠিক বলছি না ভুল বলছি। হতে পারে স্কুলের মাস্টারমশাই, প্রাইভেট মাস্টারমশাই না অ্যাগ্রি করতে পারেন, বাট আমি তোমাদেরকে আমার দায়িত্ব সঠিকটা শেখানো, আমি শিখিয়েছি। ঠিক আছে? সঠিকটা শেখো, সঠিকটা জানো, সঠিক পথে এগাও, তোমার জয় সাফল্য নিশ্চিত হবেই হবে। কমার্স বলে কখনও তোমরা ছোটো ভাববে না যে আমি কমার্স নিয়েছি, আমি ভুল করেছি জীবনে। প্রতিবেশী আমাকে কথা শোনাচ্ছে যে তুই তো সায়েন্স নিতে পারিস নি। কমার্স থেকেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বেরায়, সায়েন্স থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোনো দিন বেরায় না। ঠিক আছে?
ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে করো। আশা করি তোমাদের কিছু শেখাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে আমাকে কমেন্টে জানাও যে যদি তোমরা কিছু শিখতে পারো। তোমরা আমার ওয়ারিয়ার্স, তাই জন্য এই ব্যাচের নাম দিয়েছি কমার্স ওয়ারিয়ার্স ব্যাচ। টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের চ্যানেলের লিঙ্কটা রইলো, পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে একদম। থ্যাংক ইউ সো মাচ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, শিখিয়ে যাবো, অনেক কিছু শেখাবো তোমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ এভরিওয়ান।